এই জাতীয় সঙ্গীত নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে সংশোধন হবে, অসুবিধাটা কোথায়? এটা তো কোরআনের আয়াত না যেটা অপরিবর্তনীয়, এটা দুনিয়ার কেউ পরিবর্তন করতে পারবে না, এরকম বিষয় তো না। এবং এটা তো বাস্তব সত্য, ওই যে বললাম, এটা নিয়ে যারা দূরে আছে তারা কথা বলে, কিন্তু একেবারে রাজনীতির ময়দানে যারা আছে, যারা দেশ চালায়, এই জায়গায় এই বড় বড় চেয়ার গুলার থেকে অনেকেই কথা বলতে চায় না। এই সংগীতটি আমাদের স্বাধীনতার আগে লেখা হয়েছে, যেই সংগীতটি আমাদের দেশের কোন নাগরিক লিখেনি, যে সংগীতটির মধ্যে আমার দেশের নাম নেই, যে সংগীতটি আমার দেশকে কেন্দ্র করে লেখা হয়নি, এবং যে সংগীতের রচয়িতা নিয়ে আমার দেশের প্রতি তার আস্থা, আমার দেশের প্রতি তার ভালোবাসা ভক্তি, এ নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তাহলে এমন ব্যক্তির লিখা এমন সময়ের লিখা আমার দেশের জাতীয় সঙ্গীত হবে, এটা আসলে আসলেই মানে এটা অনেকের মনে প্রশ্ন। ওই যে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত রাজ্য সঞ্চালক জনাব এনামুল হক মনির ভাই, আজকের সহ আলোচক জননেতা আরিফ বিল্লাহ ভাই, আমজনতার দলের নেতা, আমার প্রিয় ভাই নুরুজ্জামান ভাই সহ দেশ প্রবাস থেকে যারা শুনছেন দেখছেন, সবাইকে মোবারকবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি। জাতীয় সঙ্গীত নিয়ে আপনি জানতে চেয়েছেন, তো জাতীয় সঙ্গীত এমন একটা গুরুত্বপূর্ণ ইস্যু, এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়, এই বিষয় নিয়ে দেশের প্রথম সারির রাজনৈতিক দলের নেতারা, কর্মীরা কিছু বলতে চায় না। তার কারণ এটা গুরুত্বপূর্ণ ইস্যু, সেনসিটিভ ইস্যু। কোন কথা বলে আবার পক্ষে বিপক্ষে, কোন কথা বলে আবার তারা এখানে রাজনীতির মার পেছে আটকে যায়। এই জন্য জাতীয় সঙ্গীত নিয়ে আমি যেটা দেখেছি, দেশের প্রথম কাতারের প্রথম সারির রাজনৈতিক নেতৃবৃন্দ এই বিষয়ে কিন্তু কথা বলে না। কিন্তু আমি আমার জায়গা থেকে যেটা বলতে চাই সেটা হলো যে আসলে জাতীয় সঙ্গীত তো মানুষ রচনা করেছে। আমাদের এই জাতীয় কার্যকলাপগুলো, আমাদের এই আজকের টকশো, এই আয়োজন, এই সবই তো মানুষের জন্য আসলে। তো মানুষ তো ভুল করে, মানুষ তো সংশোধন করে। এই জাতীয় সঙ্গীত নিয়ে যদি প্রশ্ন থাকে তাহলে সংশোধন হবে, অসুবিধাটা কোথায়? এটা তো কোরআনের আয়াত না যেটা অপরিবর্তনীয়, এটা দুনিয়ার কেউ পরিবর্তন করতে পারবে না, এরকম বিষয় তো না। এবং এটা তো বাস্তব সত্য, ওই যে বললাম, এটা নিয়ে যারা দূরে আছে তারা কথা বলে, কিন্তু একেবারে রাজনীতির ময়দানে যারা আছে, যারা দেশ চালায়, এই জায়গায় এই বড় বড় চেয়ার গুলার থেকে অনেকেই কথা বলতে চায় না। এটার বড় কারণ হচ্ছে কোন কথা বলে তারা মানে আটকে যায়, কোন কথা বলে আবার জাতীয় ভাবে হেল্প হয়ে যায়, কোন কথা বলে বিপদে পড়ে যায়, এজন্য বলে না। তো যেই সংগীতটি আমাদের স্বাধীনতার আগে লেখা হয়েছে, যেই সংগীতটি আমাদের দেশের কোন নাগরিক লিখেনি, যে সংগীতটির মধ্যে আমার দেশের নাম নেই, যে সংগীতটি আমার দেশকে কেন্দ্র করে লেখা হয়নি, এবং যে সংগীতের রচয়িতা নিয়ে আমার দেশের প্রতি তার আস্থা, আমার দেশের প্রতি তার ভালোবাসা ভক্তি, এ নিয়ে যথেষ্ট প্রশ্ন রয়েছে। তাহলে এমন ব্যক্তির লিখা এমন সময়ের লিখা আমার দেশের জাতীয় সঙ্গীত হবে, এটা আসলে আসলেই মানে এটা অনেকের মনে প্রশ্ন। ওই যে বললাম, অনেক কারণে অনেকে বলতে চায় না। এজন্য আমি বলবো, যেহেতু কথা এসেছে, কথা বলা দরকার। কথা যেহেতু এসেছে, প্রসঙ্গ এসেছে, কথা বলা দরকার। যদি এর চাইতে ভালো, যেটার মধ্যে আমার দেশপ্রেম ফুটে ফুটে ওঠে, যেটার মধ্যে আমার দেশের স্বাধীনতা ফুটে ওঠে, আমার দেশের সার্বভৌমত্ব, আমার দেশের মানুষের আকুতি, মানুষের মনের খোরাক যার মধ্যে পাওয়া যায়, এরকম কোন সঙ্গীতকে যদি জাতীয় সঙ্গীত করা হয়, যেই লেখকের প্রতি দেশের মানুষের আস্থা আছে, ভালোবাসা আছে, এবং যেই লেখার প্রতি মানুষের আন্তরিকতা আছে, এরকম কোন সঙ্গীতকে যদি জাতীয় সঙ্গীত করা হয়, আমারও মনে হয় যে এটা ভালো হবে দেশের জন্য। এটা একেবারে মানে জাতীয় সঙ্গীত, এটা বিতর্কিত ইস্যু, এটা নিয়ে বলাই যাবে না, লেখাই যাবে না, না, এরকম কোনো বিষয় বলে আমি মনে করি না। আমার দেশে একটা বদভ্যাস আছে, সেটা হচ্ছে একেবারে ছোটখাটো বিষয়গুলোকে অনেক সময় আমরা বড় করে ফেলি। আবার অনেক বড় ইস্যুকে আমরা পেছনে ফেলে দিই, অনেক বড় বড় দুর্নীতি, অনেক বড় বড় ঝামেলা আমরা পিছনে ফেলে দিই, এগুলাকে আমরা গুরুত্বের সাথে দেখি না। অথচ ছোটখাটো বিষয়গুলোকে আমরা অনেক বড়ভাবে দেখি। আমার দেশের রাজনীতির পিছনে মানুষের স্বার্থ আছে, তো ওই জন্য রাজনীতির পিছনে এত সময় ব্যয় করে। রাজনীতির পিছনে স্বার্থ না থাকলে আসলে মানুষ এত সময় ব্যয় করতো না। আমি একটা উদাহরণ দিই। গত 10 দিন, 10-15 দিন আগে আমি একটু দেশের বাইরে গিয়েছিলাম, সিঙ্গাপুরে, তাদের জাতীয় নির্বাচনের দিন। জাতীয় নির্বাচনের দিন আমার বাংলাদেশে কোন দেশের হলেই না সফর করবে কিনা আমার যথেষ্ট সন্দেহ। এই আস্থা বিশ্বাস রেখে বাংলাদেশের ফ্লাইট মানে বাংলাদেশের বিমানের টিকিট কাটবে বলে আমার মনে হয় না। কিন্তু আমি তাদের দেশের জাতীয় নির্বাচনের দিন গেলাম, আমার কাছে কোনো জাতীয় নির্বাচনের কোনো আমেজ আমি পেলাম না। কোনো বন্ধুত্ব, কোনো শত্রুতা, কোনো হানাহানি, মারামারি, কাটাকাটি, লবিং গ্রুপিং কিছুই পেলাম না। আসলে মানুষের জন্য কাজ করলে এত সমস্যা থাকে না। আমরা ইস্যু তৈরি করি, এগুলা নিয়ে রাজনীতি করি, আসলে মানুষের জন্য কাজ করি না।
ইস্যু বানিয়ে বানিয়ে কাকে কিভাবে কে হেও করতে পারে এগুলা নিয়ে কাজ করি। এর জন্য জাতীয় সঙ্গীতের ইস্যুটা সমাধান হয় না। না হয় প্রথম কাতারের দেশের কর্তা ব্যক্তি যারা আছে তারা বসে এটা সিদ্ধান্ত নিয়ে এটার পরিবর্তন করতে পারে, যার মধ্য দিয়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হবে। সেরকম একটি জাতীয় সঙ্গীত হলে সমস্যা কোথায়? সবাইকে ধন্যবাদ। মান ভাই, আমি আরেকটা প্রশ্ন ছিল যে জাতীয় সঙ্গীতের মাধ্যমে শিরকের অভিযোগ অনেকে করেন, আসলে কি জাতীয় সঙ্গীতের মাধ্যমে শিরক করা হয় বা নির্দিষ্ট একটা ধর্মের উপাসনার জন্য কি সঙ্গীতটাকে ব্যবহার হয়, এরকমটা আপনার মনে হয়? এটাকে চিরদিন তোমার আকাশ তোমার বাতাস বলে এখানে আল্লাহ ছাড়া অন্য কাউকে মিন করা হয় কিনা, অথবা এখানে কোন দেবদেবীকে বুঝানো হয় কিনা। অনেকে মনে করেন এটার দ্বারা দেশকে বোঝানো হয়, অনেকে মনে করেন এটার দ্বারা মূলত হিন্দুদের দেবদেবীকে বোঝানো হয়। অর্থাৎ গায়রুল্লাহ আল্লাহ ছাড়া যে কাউকে মিন করা হোক সেখানে একটু শিরকের গন্ধ তো পাওয়া যায়, সেই হিসাবে অনেকে এটা বলেন। তো কথা তো সব মিলিয়ে এটাই, যেটা নিয়ে প্রশ্ন আছে এই প্রশ্ন বিদ্ধ জিনিসটাকে আমরা আলোচনার ভিত্তিতে সমাধান করে ফেলি না, তাহলেই তো হয়ে যায়। অমাতর চরণেতে দিলেন এই মাথা পেতে, দেগো তোর পায়ের ধুলা, সে যে আমার মাথার মানিক হবে। আপনি এটা দিয়ে দেশ মিন করেন আর হিন্দুদের কোন দেবী মিন করেন, আপনি দুনিয়ার যাই মিন করেন, এখানে কিন্তু আল্লাহকে মিন করা হয়নি। আল্লাহ ছাড়া কারো কাছে মুসলমান মাথা দিতে পারে না। অতএব মুসলমানদের দেশের জাতীয় সঙ্গীত হবে অবশ্যই যেটাতে মুসলমানদের চিন্তা চেতনার প্রতিফলন থাকবে, কিংবা তার বিরোধিতা থাকবে না। আরেকটা বিষয় ভাই বললেন যে 10% তারা আছে তারাও মানুষ। দেখুন, আপনার এই কথাটা শুনতে অনেক ভালো, এটা যেমন সত্য, অপরদিকে দেখুন তো যতই যোগ্যতার ভিত্তিতে বিভিন্ন সেক্টরে বাংলাদেশে কত 54 বছর ধরে লোক নিয়োগ হয়ে আসছে, ধরুন প্রধান বিচারপতি, ধরুন আর্মি চিফ, ধরুন বিডিআর প্রধান, ধরুন পুলিশ প্রধান, হ্যাঁ তারা যোগ্য, সবাই যোগ্য। কিন্তু বাস্তবতা হচ্ছে এই, যতই যোগ্য হোক অবশ্যই তাকে ভালোভাবে দেখে নেওয়া হতো যে সে কোন দলের সমর্থন করে। কোন দলই তার একবারে দলের বিরুদ্ধে যায় এমন যোগ্য লোককে এ পর্যন্ত বাংলাদেশের এই জাতীয় বড় চেয়ারে বসিয়েছে আমার মনে হয় না। কি জানি 54 বছরে আপনি মানে 5 জন 10 জন পান কিনা। অতএব এর দ্বারা বোঝা যায় যে যোগ্যতা, সৌন্দর্য এগুলা যেভাবে যাচাই করব, অবশ্যই বেশিরভাগ লোকের মতের প্রতিফলনটা সেখানে আছে কিনা এটা কিন্তু ফেলে দেওয়ার মতো বিষয় না। বাংলাদেশে যেহেতু 90% মুসলমান, এই চিন্তাধারাকে প্রাধান্য বেশি দিতে হবে, এটা দোষের কিছু না, এটা কোন ধর্মের লোকদেরকে হ্যাঁ করাও না। অপরদিকে এবার আসুন, এই যে পাকিস্তান পন্থী যে খেলা শুরু হয়েছে, আমি এগুলাকে বলি এগুলা রাজনীতির পুঁজি আর কি। গত গত 16 বছর ধরে এই যে পাকিস্তান পন্থী বলা হতো একটি দলকে। আচ্ছা বলেন তো ওই দলের কেউ কি পাকিস্তানে গেছে? কিন্তু ঠিক তার বিপরীতে যারা এই কথাগুলা বলতো, এই সবগুলা চোর, সবগুলা ডাকাত এখন ভারতে গিয়ে বসেছে।